আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দাদাজান তোমার বিয়ে ঠিক করেছে আপু। আজ রাতে পাত্রপক্ষ বাড়িতে আসবে কথা পাকা করতে। বিনার কথা শুনে বই থেকে চোখ তুলল শায়লা। তার হাতে থাকা হুমায়ুন আহমেদের মৃন্ময়ী উপন্যাসটি ভাঁজ করে রাখল। চোখের চশমাটি আরেকটু ঠেলে দিল নাকের ডগায়। তারপর আত্মবিশ্বাসের সাথে ধমক দিল ছোট বোনকে। এসব কি ধরনের ফাজলামো বিনা? আমার বিয়ে অথচ আমি জানি না? দাদাজান নিশ্চয়ই তোর কানে কানে এসে বলে গেছে এ কথা। বিরক্তিতে বিনার নাক কুচকে উঠল। উফ আপা, তুমি একটা কি বলো তো? বানিয়ে বানিয়ে কথা বলতে বেতন পাই নাকি? শুধু শুধু মিথ্যে বলবো কেন? শায়লা পুনরায় মুখের সামনে বই ধরল। তোকে আমার চেনা আছে বিনা, তুই হচ্ছিস গসিপ কুইন। তোর কাজই হলো নানা রকম কথা খেলিয়ে মজা নেয়া। সরি, বাট তোকে মজা দিতে পারছি না আমি। বিনা লাফ দিয়ে বিছানায় উঠে বসল। ছেলেরা ঢাকা থেকে আসবে, বিরাট বড়লোক। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? এলে বুঝবে মজা। এবার শায়লা বিরক্ত হলো। বিরাট বড় লোক আবার কি রে? আমরা কম বড় লোক? এরকম ছোট লোকের মতো কথা কেন বলিস? আমাদের কি আছে আপা? সব তো দাদার সম্পদ। আমাদের তো বা। বিনা কথা শেষ করতে পারে না। শায়লা তাতস্বরে চেঁচিয়ে উঠল। কানের কাছে ভেজা ভেজা বন্ধ কর বিনা, না হলে কানের উপর দেবো একটা ধরে। ফাজিল মেয়ে কোথাকার। বিনার নয়নদয় জলে টইটুম্বর। সে বোনের দিকে অসহায় চোখে চাইল। আমার কথা বিশ্বাস করলে না তো? বিকেলে দাদাজান যখন ডাকবে তখন বুঝবে এই বিনা মিছে বলেনি। শায়লা পাত্তা দিল না। সে আবার বই পড়তে মনোযোগ দিল। মাঝে মাঝে পড়তে পড়তে উদাস হয়ে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। এই জানালাটা ভীষণ প্রিয় শায়লার কাছে। জানালার সামনে বিরাট বড় পুকুর, পুকুরের পাশ দিয়ে বড় রাস্তা। সারাদিন রিকশার টুংটাং, গাড়ির হর্ন শোনা যায়। সকাল বিকাল নিয়ম করে স্কুল কলেজের ছেলে মেয়েদের দল বেঁধে আসা যাওয়া চলে। একসময় নিজেও তো এই পথ দিয়ে স্কুল কলেজে গেছে। নস্টালজিক হয়ে শায়লা বই বন্ধ করে জানালা এসে দাঁড়ালো। এখন কার্তিক মাস, তবুও গরম বাতাস ভেসে আসছে পুকুরের ওপাশ থেকে। মাথার উপর ফ্যান চলছে, কিন্তু সে বাতাস গায়ে লাগছে না। ঘেমে একাকার শায়লা হাত দিয়ে কপালের ঘাম মুছে নিল। নওগাঁতে গরম পানি পড়েছে এবার। শায়লা জানালার গ্রিল ধরে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে ভাবছে প্রিয় জায়গা ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে তার। এরপর এখানে আসবে বিশ্ববিদ্যালয়ের বন্দে। শায়লা তৃষ্ণার্তের মতো জানালা ধরে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি বাইরের রাস্তায়। মেয়েকে ডাকতে এসে থমকে গেছে রুবিনা। মেয়েটা কেমন যেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রুবিনা অনেকটা সময় নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেয়েকে দেখল। তার চেহারা জুড়ে মুগ্ধতা। শায়লার পিঠের উপর লম্বা বেনি ঝুলছে। একহারা গড়নের মেয়েটার গায়ের রং ফর্সার দিকে। চেহারা অনেকটা বাবার আদল পেয়েছে। মনটাও কঠিন আবরণে ঢেকে রাখা। রুবিনা জানে আবরণের ভেতরের মনটা নরম কাদামাটির মতো। মেয়েটার হৃদয়ে কঠিন ব্যামো আক্রান্ত, যেটাকে রুবিনা ঘৃণার ব্যামো বলে। এই ব্যামো মেয়েটাকে কঠিন বানিয়ে দিয়েছে। মা, কি দেখছো ওভাবে? রুবিনা চমকে গেল। বুঝে পেল না মেয়ে বুঝলো কি করে তার উপস্থিতি। সে এগিয়ে গিয়ে মেয়ের পাশে দাঁড়ালো। শায়লা, বুঝলি কি করে আমি এসেছি? বোঝা যায় মা, যারা হৃদয়ের কাছের মানুষ তারা যত দূরেই থাকুক তাদের অস্তিত্ব টের পেতে সময় লাগে না। রুবিনা মুগ্ধ নয়নে মেয়েকে দেখলো। কি সুন্দর করে কুচিয়ে কথা বলে মেয়েটা। এতটুকু মেয়ের মাথায় এত বুদ্ধি কি করে হলো? সে তো এত বুদ্ধিমতী না। সবাই তাকে বোকা রানী বলে। বোকা বলেই না দুয়ো রানী হয়েছে। শায়লা রুবিনার পানে দৃষ্টি দিল। মৃদু হাসি দিয়ে বলে, মেয়েকে এভাবে দেখতে নেই মা, নজর লাগবে তো। রুবিনা হেসে দিল। আচ্ছা যা, আর দেখবো না। কেন এসেছো তাই বলো? মিছে আলাপ করতে আসনি নিশ্চয়ই। এই সময় তো তুমি মহা ব্যস্ত থাকো। শায়লা অভিযোগ করলো নাকি টিপ্পনি কাটলো বুঝলো না রুবিনা। এই সময় সে সত্যিই ব্যস্ত থাকে। দুপুরে খাওয়ার পাট চুকতে চুকতে বিকেল। সব গুছিয়ে গোসল করে নামাজে বসে সে। মেয়েকে দেখতে দেখতেই জবাব দিল, তোকে ডাকতে। আব্বা তোকে ডাকছে। দাদাজান? কিছুটা অবাক হলো শায়লা। বিনার কথাটা মনে পড়ল ছট করে। মায়ের দিকে তাকিয়ে বলল, এই সময় হঠাৎ? রুবিনা হুট করে ফিরে যেতে যেতে জবাব দিল, জানি না, তুই চলে যাবি হয়তো কিছু বলবে, দেখ গিয়ে। রুবিনা আসলে জানে, কিন্তু নিজে বলার সাহস পেল না। শায়লা ভীষণ রকম অভিমানী মেয়ে, আত্মসম্মানবোধ প্রকার। ওকে হুট করে কিছু বলে ফেলা যায় না। দাদাজান আসবো? দরজায় ঠক ঠক করে জানতে চাইল শায়লা। মাওলানা তৈয়বুর রহমান আরাম কেদারায় শুয়েছিল। দেওবন্দ থেকে পাশ করে আসায় গ্রামে লোকে তাকে ডাকে তৈয়াব মাওলানা।
নাতনির কণ্ঠ শুনে উঠে বসলো, চোখের চশমাটা খুলে মুছে নিয়ে আবার চোখে দিল। শায়লা বুজান, এসো ভিতরে এসো। শায়লা ভেতরে এসে দাদার পাশে রাখা টুল টেনে বসলো। আমায় ডেকেছো দাদাজান? বুজান, তোমার ভার্সিটির ক্লাস যেন কবে থেকে? তোয়েব মাওলানা নাতনির দিকে চেয়ে আছেন। শায়লা হাসল। প্রায় প্রতিদিন 2-3 বার এই প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। আগামী সপ্তাহে দাদু, আমি শুক্রবার ঢাকায় চলে যাব। জবাব শুনে গুম হয়ে গেল তোয়েব মাওলানা। শায়লা বুঝলো তার যাওয়ার কথা শুনে দাদুর মন খারাপ হয়েছে। সে চুপচাপ দাদাজানের হাত ধরল। আমি ছুটিতে নিয়মিত বাড়িতে আসবো দাদাজান, তুমি এ নিয়ে একদম ভেবো না। তোয়েব মাওলানা পরম মমতায় নাতনির হাতের মুঠোয় নিল। তোমাদেরকে অনেক ভালোবাসেন তোমাদের এই দাদাজান, সেটা জানো তো? শায়লা অবাক হয়ে বলল। জানি, কিন্তু হুট করে এসব বলছো কেন দাদাজান? তোয়েব মাওলানা চোখ বুঝে শ্বাস ফেলল। বুজান, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি রাগ না করো তবেই বলতে পারি। শায়লার বুক ধক করে উঠল। দাদাজান কি সিদ্ধান্ত নিয়েছে? বিনার কথাটা সত্য নয় তো? কেন যেন ভয় করেছে শায়লার। সে কম্পিত কণ্ঠে জানতে চাইল। কি সিদ্ধান্ত দাদাজান? আমি কিছু বুঝতে পারছি না, কি বলবে বলো তো? তোয়েব মাওলানা কাপা কাপা গলায় বলল। তোমার মতামত না নিয়ে তোমার বিয়ে ঠিক করেছি আমি। শায়লা তোয়েব মাওলানার হাত ছেড়ে দিল। আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে বলল। কি বলছো দাদাজান? তুমি জানো না আমার কি ইচ্ছে, তবুও এত বড় একটা সিদ্ধান্ত আমায় না জানিয়ে কেন নিলে দাদাজান? তোয়েব মাওলানার গলা কেঁপে উঠল। বুজান, তুমি আমাকে ভুল বুঝছো না। অনেক চিন্তা ভাবনা কইরাই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। তুমি মানা কইরো না। শায়লা ক্রোধান্বিত হয়ে উঠল। তোমাকে নিজের সবচেয়ে আপনজন ভেবেছিলাম দাদাজান। তুমি আমার স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়েছিলে। সেই তুমি কিনা আমার স্বপ্ন পূরণে বড় বাধা তৈরি করে দিতে চাইছো। এ কেমন বিচার তোমার দাদাজান? তোয়েব মাওলানা ভীষণ কষ্ট পেলেন নাতনির কথায়। আহত স্বরে বলল। আমাকে নিয়ে এমন বিচার তোমার মনে আসলো কি করে বুজান? আমাকে তুমি এই চিনলে? শায়লা অধৈর্য হয়ে বলল। এত কিছু আমি বুঝি না দাদাজান। তুমি এই বিয়ের কথা বন্ধ করো। আমি এই মুহূর্তে বিয়ে করব না কিছুতেই। তোয়েব মাওলানা নাতনির হাত ধরল, কাছে টেনে বসিয়ে দিল। বুজান, আমাকে এত অবিচেক মনে হয় তোমার? একটুও কি বিশ্বাস নেই আমার উপর? এতদিন দায়িত্ব পালন করেও কি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি বুজান? আমি কি সবসময় নয়ের পথে হাঁটিনি বুজান? বিশ্বাস অবিশ্বাসের কথা না দাদাজান, তুমি জানো আমার ইচ্ছা। তুমি কিভাবে এমন সিদ্ধান্ত নিলাম? তোয়েব মাওলানা গম্ভীর কণ্ঠে বলল। কেন এমন সিদ্ধান্ত নিলাম জানতে চাও? তাহলে শোনো। তোমাদের নিয়ে চিন্তা হয় আমার। তোমার দাদি বুড়ি আর আমি, আমাদের দুজনেরই বয়স হয়েছে। যখন তখন মরে যেতে পারি। আমি প্রায় এই চিন্তা করে ব্যাকুল থাকি, আমার অবর্তমানে তোমাদের অভিভাবক কে হবে? আমি না থাকলে এই সম্পদ, ঘরবাড়ি আর 5টা অবলা মেয়েকে কে দেখবে বুজান? তুমি বলো, কার ভরসায় শান্তিতে চোখ বুঝবো? আর অভিভাবক না থাকলে তোমাদের বিয়েই বা দেবে কে? কে তোমাদের আশ্রয় হবে? অভিভাবকহীন মেয়েদের বিয়ে বড় কষ্টকর বুজান। শায়লা তাচ্ছিলের হাসি দিল। তোমার নাচ জামাই দেখবে আমাদের? তোমার নিজের রক্তই যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে অচেনা কারো উপর এত ভরসা কি করে করতে পারো তুমি? এগুলো হাস্যকর যুক্তি দাদাজান। এই পৃথিবীতে কেউ কাউকে দেখে না, সবার নিজেকে নিজেরই দেখতে হয়। এটা কি তুমি জানো না? নাচ জামাই দেখবে এমন আশা করি না। আমি চাই নাচ জামাই তোমার সাহস হবে, দেখবা তো তুমি পাশে একজন থাকলে সাহস হবে বুজান। কি অদ্ভুত কথা বলছো দাদাজান। সারা জীবন আমাদের একা চলার সাহস দিয়ে আজ এই কথা? আমি মানি না দাদাজান। তোমার এই অন্যায় আমি মানতে পারছি না। তুমিও শেষ পর্যন্ত পাখনা কাটার দলে চলে এলে। শায়লা চোখে অদ্ভুত বিস্ময়। সে নজরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তোয়েব মাওলানা সে ভেজা ভেজা চোখ নিয়ে বলল। এভাবে বলো না বুজান। তুমি আমার মনের অবস্থা বুঝতেছো না। অবলা মেয়ে মানুষ পেলে সকলে কিভাবে ঠকাতে চায়, এইটা তো তুমি নিজেই দেখেছো। আমি তোমাদের আকুল পথরে ফেলতে পারবো না বুজান, কিন্তু আমি তোমাদের পাখনাটা কাটতে চাই না। আমি চাই তোমরা যেন ভালোভাবে উঠতে পারো, সেই পথ তৈরি করে দিতে চাচ্ছি শুধু।
আমাকে একটু বোঝো বুজান, মেনে নাও আমার কথা। কিছুতেই না দাদাজান, জোর করলে আমি কালই ঢাকায় চলে যাব। তাদের কথা দিয়ে ফেলেছি বুজান, আর তুমি তো জানো জান দিয়ে হলেও কথা আমি রাখি। তোমার দাদাজান একজন মৌলানা, সমাজে সম্মানিত মানুষ। তুমি যদি দাদাজানকে অপমান হতে দেখতে না চাও তাহলে কিছু বলার নেই আমার। তার মান এখন তোমার হাতে। শায়লা কিছু বলতে না পেরে ফিরে গেল। তার ভীষণ রাগ হচ্ছে, শরীর জ্বলছে। এলোমেলো পা ফেলে রান্নাঘরের দিকে এগোলো সে। রান্নার আয়োজন দেখে বুঝলো মেহমান সমাদরের এলাহি আয়োজন চলছে। পুরো রান্নাঘর জুড়ে বাজার ছড়িয়ে আছে। দুজন সহকারী সেগুলো গোছাচ্ছে। মা যথারীতি রান্না করছে। দাদিজান বসে বসে কাজের তাগিদ দিয়ে যাচ্ছে। শায়লা ভনিতা না করে মাকে প্রশ্ন করলো, মা, তুমি আগে থেকে জানতে? রুবিনা এতটাই চমকে গেল যে তার হাত থেকে বাটি পড়ে গেল। সে মেয়ের দিকে তাকালো ভয়ে ভয়ে। কি জানার কথা বলছিস শায়লা? শায়লা নিষ্প্রিয়ভাবে মাকে দেখল। আমি কি বলছি তুমি ভালো করেই জানো মা, আমাকে আগে কেন বলনি? রুবিনাকে অসহায় দেখালো। শায়লার দাদি নাজনীন রুবিনাকে উদ্ধার করলো। তোমার মা কিছু জানে না বুজান, তোমার দাদাজানের সিদ্ধান্ত এটা। তোমাকে ঢাকায় একা পাঠাতে রাজি না সে। এমনিতেই গ্রামে তোমাদের নিয়ে আলোচনার শেষ নাই। ঢাকায় পড়তে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আবারও তোমার মায়ের দিকে আঙুল উঠবে। সবাই বলবে সে তার মেয়েদের মানুষ করতে পারে নাই। এইগুলো শুনে কি ভালো লাগবে তোমার? তাছাড়া মেয়ে তো তুমি একা না, বিনা, মহুয়া ওরাও আছে। ওদের ভবিষ্যৎ ভাবনাও তো ভাবতে হবে। কিছু ভুল ভ্রান্তি হলে তোমার সাথে সাথে ওরাও ভুগবে। তুমি যত যাই বলো বুজান, তোমার দাদাজানের সাথে আমি একমত। বিয়ের পর যত খুশি পড়ালেখা করো। শায়লা রেগে চেঁচিয়ে উঠল। নাজদিন বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে হাসল। না, নাই ভরসা নাই বইলেই এই সিদ্ধান্ত। রুবিনা ভুরু কুচকে মেয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এসব কি শায়লা? দাদির সাথে কিভাবে কথা বলছো? শিক্ষিত হয়ে সহাবত ভুলে যাচ্ছ দেখছি। শায়লা রেগেমেগে সেখান থেকে ছুটে বেরিয়ে এলো। অসম্ভব রাগ উঠছে তার। কেন এমন করলো দাদাজান? বললেই হতো তোদের পড়াবো না বেশি, স্বপ্ন দেখিস না। তা না করে বড় বড় কথা বলে স্বপ্ন দেখি এখন নাকি একা পাঠাবে না। শায়লা ঘরে না গিয়ে পুকুর পাড়ে এসে বসলো। তার কান্না পাচ্ছে, ভীষণ অসহায় বোধ হচ্ছে। কঠিন সময়েও না কাঁদা শায়লা অভিমানের ঝাঁচে থাকতে না পেরে ঝরঝর করে কেঁদে দিল। বুবু, কি করো? শায়লা তাকিয়ে দেখলো মহুয়া হেঁটে আসছে বড় রাস্তা ধরে। শায়লা চোখ মুছে নিল দ্রুত। তোর ক্লাস শেষ? হ্যাঁ, তুমি হঠাৎ এই সময় পুকুর পাড়ে আসছো যে? বলতে বলতে মহুয়া বোনের পাশে বসলো। শায়লা নরম গলায় জবাব দিল, এমনি ভালো লাগছিল না। বুবু, একটা পরামর্শ দাও তো। এতদিন তো তোমার কাছেই পড়া বুঝতাম, এখন কি করব? এই সিলেবাস তো একা পড়া কঠিন। শায়লা দীর্ঘশ্বাস গোপন করলো। বোনের পানে চেয়ে রইল খানিকক্ষণ। মহুয়ার চেহারায় আদুরে ভাব প্রকট হয়ে আছে। শায়লা কোমল কণ্ঠে জবাব দেয়, কলেজের অঙ্ক আর ইংরেজি টিচারের কাছে পড়। আর বেশি সমস্যা মনে করলে আমাকে ফোন দিবে, আমি বুঝিয়ে দিব। হ্যাঁ রে মহুয়া, তুই কি এখনো ডাক্তারি পড়তে চাস? মহুয়া মিষ্টি করে হাসল। তোমার কোনো সন্দেহ আছে? তুমি তো চান্স পেয়েও পড়লে না। কিন্তু তোর খারাপ লাগবে না কেউ যখন বলবে আরে তুমি? মহুয়া থামিয়ে দিল শায়লাকে। না পড়লেও বলবে আপু, এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে। মহুয়া, ঘরে যা, গোসল করে খেয়ে নে। তোর ভাত বেড়ে রেখেছি টেবিলে। রুবিনা এসে দাঁড়িয়েছে মেয়েদের পেছনে। মাকে দেখে মহুয়া উঠে গেল। শায়লা উঠতে চাইছিল, রুবিনা বাধা দিল। তুই বয়, কথা আছে তোর সাথে। রুবিনা মেয়ের পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে। শায়লা মনমরা হয়ে বসে আছে। রুবিনা হঠাৎ করে শায়লার একটা হাত নিজের হাতের মুঠোয় তুলে নিল। আমি খুব খুশি যে তোরা কেউ আমার মতো নরম মনের হোসনি। শায়লা বিস্মিত হয়ে মাকে দেখল। রুবিনা মেয়ের হাতে চুমু দিল। কিন্তু মারে, আমাদের বিপদে যখন কেউ ছিল না তখন তোর দাদাজান ছিল। শক্ত ডাল হয়েছিল আমাদের মাথার উপর। মানুষের নানা কথার বানে জর্জরিত হওয়া থেকে বাঁচাইছে। নিজের সন্তানদের পর্যন্ত ত্যাগ করেছে আমাদের কথা ভেবে। সেই মানুষটা যখন আমাদের জন্য কিছু বলে বা করে তখন বুঝে নিতে হবে এর পেছনে হয়তো কোনো কারণ আছে। তার উপর রাগ করে
তার সমস্ত ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা কি ভালো রে মা? শায়লা ঠোঁট চেপে ধরে কান্না আটকায়, কোনো জবাব দিল না। রুবিনা মেয়ের হাত নিয়ে গালে ঠেকালো, ভেজা কণ্ঠে বলল, সব পুরুষ তোর বাবার মতো হবে না শায়লা। তোর দাদা জানো তো পুরুষ মানুষ, সে কি খারাপ? ভেবে দেখ, সে না থাকলে আমাদের কি হতো? রাজি হয়ে যা শায়লা, তুই বুড়ো মানুষটাকে কষ্ট দিস না, মানুষটা তোকে বড্ড ভালোবাসে। তুই সুখী হবি, দেখিস তোর সব স্বপ্ন পূরণ হবে। শায়লা দুর্বল গলায় জবাব দিল, তুমি অনেক স্বপ্ন দেখছো মা, এমন কিছুই হবে না, দেখে নিও তুমি। রুবিনা মেয়েকে বুকে টেনে নিল। তোর ভালো হবে মা, দেখিস এক জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। এই দুঃখী মা তোকে আশীর্বাদ করছে। বলতে বলতে রবিনার চোখ দুটো ভিজে যাচ্ছে, কাছে শায়লাও। যে জীবনে স্বাধীনভাবে বেঁচে থাকার আশা নেই, সে জীবনে সুখ আসবে কি করে তার জানা নেই। মা, তোমরা কোথাও যাচ্ছ নাকি? রিদন রাতের খাবার খেতে বসে জানতে চাইল। জাকিয়া বিরক্ত হয়ে ছেলের দিকে তাকালো। তোমরা মানে? তুইও তো যাচ্ছিস আমাদের সাথে। রিদন খাওয়া থামিয়ে দিল, তার চোখে বিস্ময়। আমার যাওয়ার কথা নাকি? তোমরা যাচ্ছ সেটাই তো জানি না। ওয়াহেদুল হক মুখের সামনে থেকে পট্টিকা সরিয়ে রেদওয়ানকে দেখল। জানবে না কেন? সকালে তো তোমাকে বলা হয়েছিল রিদওয়ান, আমরা সবাই মিলে কাল নওগাঁ যাব। রেদওয়ানের ভুরু কুঞ্চিত হতে দেখা গেল। বলেছিলে নাকি? ওফ, ক্লাসের চাপে হয়তো ভুলে গেছি। আচ্ছা, আমি এখন যেতে পারবো না বাবা, এক্সাম শিডিউল আছে, অনেক আইটেম জমা হয়ে আছে, পাস না করলে অনেক বিপদে পড়বো। ওয়াহেদুল হক পট্টিকা ভাঁজ করে সরিয়ে রাখলো, চায়ের কাপ দূরে ঠেলে দিয়ে বলল, ভোরে রওনা হব আমরা। এখন এসব বলে কি লাভ বাবা? তোমাকে যে যেতেই হবে। আমরা সবাই যাচ্ছি, বেশি না, মাত্র 2 দিনের জন্য। 2 দিনে নিশ্চয়ই তোমার মহা ক্ষতি হয়ে যাবে না? রেদওয়ানের খাওয়া শেষ, সে হাত গুটিয়ে নিয়ে বাবাকে দেখল। আমার যাওয়াটা জরুরি কেন বাবা? তোমরা সবাই যাচ্ছ না, যাও, আমি হলে চলে যাব। ওয়াহেদুল হক বিনা আওয়াজে হাসল। তোমার দাদি জানের শরীর ভালো না বাবা, উনি আমাদের সবাইকে একসাথে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন, না হলে এমন ঘটা করে যাওয়ার কোনো কারণ ছিল না। রিদওয়ান উঠে দাঁড়ালো। ওয়াহেদুল হক ডাকলো তাকে। একটু কষ্ট হলে ম্যানেজ করে নাও বাবা, 2 দিনের ব্যাপার, কাল যাব পরশু ফিরবো, ভোরবেলা বেরোবো আমরা। রিদওয়ান জবাব না দিয়ে হাত ধুয়ে ঘরে ঢুকে গেল। জাকিয়া স্বামীর কাছে এগিয়ে এলো। কি বুঝলে, যাবে? ওয়াহেদুল হক ভুরু কুচকে তাকালো। যাব। তোমার সব গোছগাছ শেষ? বৌমাদের সকালে যেন কোনো ঝামেলা না হয়। সব নিয়েছি, তবু আরেকবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, সবাইকে বলে দাও 5টার সময় যেন নিচে থাকে। সকালে রওনা দিলে 10টার মধ্যে পৌঁছে যাবো আশা করা যায়। আমি শুতে গেলাম। ওয়াহেদুল হক উঠে পড়ল। যদিও টেনশনে ঘুম হবে না, তবুও চেষ্টা করতে দোষ নেই কোনো। আসসালামু আলাইকুম দাদু। রেদওয়ান পায়ে হাত দিতেই বয়স্ক হাতটি ওর হাত ধরে ফেলল। তুমি আসছো দাদু? আমি জানতাম তুমি আসবা। আমার কথা শুনলে কিছুতেই না এসে থাকতেই পারবা না। রেদওয়ান প্রসন্ন চিত্তে হাসল। তুমি ডাকলে না এসে পারা যায়, কিন্তু শুনলাম তুমি অসুস্থ, এসে তো দেখছি ভালোই আছো। আব্দুর রব চোখের চশমাটা ভালো মতো এঁটে নিয়ে রেদওয়ানকে দেখল। ওর হাত ধরে ছিল, টেনে পাশে চেয়ারে বসিয়ে দিল। উপর থেকে কী সব বোঝা যায় দাদু, তাহলে তো আর ডাক্তারের প্রয়োজন হতো না পৃথিবীতে। রেদওয়ান 75 বছরের সৌম্য দর্শন বুড়ো মুখটির দিকে তাকিয়ে থাকে। চুল সাদা, দাড়ি সাদা, মানুষটাকে দেখে সুফি দরবেশ মনে হয়। সে একটু চিন্তিত হয়ে বলল, তোমার শরীর সত্যি খারাপ বলছো? আব্দুর রব মাথা নাড়লেন। শরীরের কথা তো বলতে পারবো না দাদু, তবে মনটা বেশ খারাপ থাকে। বুড়ো হয়ে গেলে কি হয় জানো তো? শরীরের কলকবজাগুলো ব্রেনের কথা শোনে না, নিজেদের ইচ্ছে মতো নড়াচড়া করতে থাকে। তাদের স্বেচ্ছাচারী আচরণ ভীষণভাবে মনে প্রভাব ফেলে। রেদনের দৃষ্টি গভীর হলো। তার দাদু হুটহাট জীবনধর্মী কথা বলে ফেলে, শুনতে বেশ ভালো লাগে রেদনের। যদিও স্বাভিমানী মানুষটার মনোজগতে প্রবেশ করা কষ্টকর। রেদনের কেন যেন মনে হয় দাদু কেবল তার সামনেই কিছুটা খোলামেলা থাকে, মনের আগল খুলে কথা বলে, বাকি সকলের কাছে ভীষণ গম্ভীর। তাহলে তো বলতে হয় তোমার শরীর বেশ খারাপ। এবার তাহলে তোমাকে ঢাকায় নিয়ে যাবো দাদু, কোনো কথা শুনছি না। আব্দুর রব রেদনের হাত ছেড়ে আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুঝল। তোমার দাদিকে ছেড়ে কোথাও যাব না দাদু। আমি না থাকলে বুড়ির মন খারাপ থাকে, সারাক্ষণ স্বপ্নে আসতে থাকে। কোথাও গেলে শান্তি দেয় না বুড়ি। খুব ভালোবাসো দাদিকে, তাই না? আব্দুর রব দীর্ঘশ্বাস ফেলে, আমি আর কি ভালোবাসি দাদু,
সে আমাকে আরো বেশি ভালোবাসে। দেখো না, চোখের আড়ালে যেতে দেয় না। খুব বুঝতে পারছি কে কাকে চোখের আড়াল করতে চায় না। বলেই উঠে দাঁড়িয়ে উঠোন ছেড়ে খানিকটা দূরের কবরস্থানের দিকে তাকালো। বছর 2 হলো মানুষটা ওই 3.5 হাত ঘরের বাসিন্দা হয়েছে। শুনছ? ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল চিরুনি চালাতে চালাতে ডাকলো পল্লবী। কল্লোল মোবাইল থেকে চোখ না সরিয়ে জবাব দিল, বলো কি বলবে? রিদওয়ান ভাইকে জানানো উচিত ছিল না? সে তো ছোট ছেলে না যে জোর করে ধরে বেঁধে বিয়ে দিবে। কল্লোল এবার মোবাইল থেকে মাথা তুলে পল্লবীকে দেখলো। সে চিন্তা তোমার কেন? বাবা মা আছে, দাদু আছে, ওরা বলবে। পল্লবীর সাথে সাথে মুখ কালো করে ফেললো। আপাকেও কেউ জানালে না, জানালে কি করবে আল্লাহ জানে। কল্লোল হাত থেকে ফোন নামিয়ে রেখে পরিপূর্ণ চোখে পল্লবীর দিকে তাকালো। সবার চিন্তা কে করতে বলেছে তোমাকে? অন্যের জন্য এত না ভেবে একটু সময় নিজের জন্য দিলেও তো পারো। কাছে থাকলেই শুধু এর কথা ওর কথা শুনি। পল্লবীর হাত থেমে যায়। আয়নায় কল্লোলের দিকে তাকাতেই চোখাচোখি হলো ওর সাথে। ভেতরে ভেতরে কুকড়ে গেল পল্লবী। কল্লোল তার তীক্ষ্ণ নজর দিয়ে পল্লবীকে দেখতে দেখতে জানতে চাইল, রোদেলা কোথায়? মায়ের কাছে আছে। পল্লবী ফিস করলো, দরজাটা আটকে শিগগিরই আমার কাছে এসো। পল্লবীর হাত কেঁপে উঠল। কল্লোল কিসের ইঙ্গিত দিল বুঝতে সমস্যা হয় না, কিন্তু 2 দিনের জন্য বেড়াতে সে ঘরভর্তি লোকের মাঝে এসব করা কি জরুরি ভেবেই নিজের মধ্যে কুকড়ে গেল পল্লবী। কল্লোল ফিসফিস করল, কি হলো কি? এভাবে মূর্তি সেজে দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি এসো, বিকেল হয়ে যাচ্ছে, একটু পরেই দাদুর ডাক আসবে। পালিয়ে যেতে মন চাইল পল্লবীর। সারাটা পথ একসাথে এসেছে, একটাবারও নিজের দিকে তাকাতে দেখেনি কল্লোলকে। না দুটো ভালো কথা বলেছে, পুরোটা পথ মোবাইলে চোখ দিয়েছিল। এখন কিনা ভালো মন্দ কথা না বলে মানুষটা তাকে কাছে ডাকছে। মালিয়া, তুই কি চুল আয়রনের মেশিন আনিছিস? মহিলা সুটকেস থেকে কাপড় বের করছিল। পল্লবীর গলা শুনে তাকালো। এনেছি ভাবি, লাগবে তোমার? পল্লবী মাথা দোলায়। সে শাড়ির আঁচল তুলে দিয়েছে, মাথায় ভেজা চুল যাতে দৃশ্যমান না হয়। তবুও মালিহা বুঝে গেল পুরো ব্যাপার। সে মুচকি হেসে আয়রন মেশিন বের করে পল্লবীর হাতে দিল। ভাইয়া তোমাকে কত ভালোবাসে ভাবি, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? পল্লবী কথা ঘুরিয়ে উত্তর দিল, তুই রেডি? মা বলেছে 8 ঘন্টার মধ্যে নিচে নামতে, দাদু কথা বলবে, তারপরও বাড়ি যেতে হবে। পল্লবী এ বিষয়ে কথা বাড়াতে চায় না বুঝে মালিহাও এড়িয়ে গেল। 10 মিনিট লাগবে ভাবি। পল্লবী দ্রুত হেঁটে চলে গেল। তার মুখ রক্ত জবার ন্যায় লাল হয়ে গেছে। কল্লোল পাজামা পাঞ্জাবি পরে তৈরি, আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছিল। পল্লবীকে দেখে বলল, মা নিচে নামতে বলেছে, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। পল্লবী জবাব দিল না। তার কেন যেন হুট করে কান্না পেয়ে গেল। আমরা এখন যাব আমার বাল্যবন্ধু তৈয়ব মাওলানার বাসায়। তৈয়বকে তো চেনো তোমরা সবাই। ছোটবেলা থেকেই ওর সাথে আমার গলায় গলায় ভাব। অনেক ভাবনা চিন্তার পর আমি আর তৈয়ব মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত দাদু? রেদওয়ানের কৌতূহলী প্রশ্ন শুনে ঘরে উপস্থিত সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাই করল। আব্দুর রব হাসল। তৈয়বের নাতনির সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি দাদু ভাই। বন্ধুত্বের সম্পর্কটা আত্মীয়তার সম্পর্কে বদল করতে চাই। হুট করে এমন কথা শুনে রেদওয়ান হতভাগ। কি 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 বললে তুমি দাদু? আব্দুর রব গম্ভীর চোখে চেয়ে থাকলো নাতির দিকে। যা শুনেছ তাই বলছি দাদু ভাই, তোমার বিয়ে ঠিক করেছি আমি। দাদু হিসাবে এটুকু অধিকার তো রাখি নাকি? আর ইউ ম্যাড? এটা কি ধরনের ফাজলামো দাদু? মা বাবা তোমরা কিছু বলছো না কেন? রেদন একে একে সবাইকে দেখল। প্রায় সকলে নজর লুকাচ্ছে ওর কাছ থেকে। রেদন হাততালি দিল। বাহ বাহ বাবা, কি চমৎকার! যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই অবস্থা। আমার বিয়ে ঠিক হয়েছে অথচ আমি বাদে সবাই জানে। কি দারুণ ব্যাপার! দাদু, আমি কি ছোট বাচ্চা ছেলে যে ধরে বেঁধে বিয়ে দিবে আমায়? বিয়ের বয়স হচ্ছে, বিয়ের বয়স হয়েছে আমার, এখনো পড়ালেখাই শেষ হয় না, আর বিয়ে কেন? এই বয়সে তাড়াহুড়ো করে বিয়ে করব আমি? এগুলো কি ধরনের বাচ্চামো দাদু? রেদওয়ান, ঠান্ডা হয়ে বসো তুমি। এত রাগারাগি করার মতো কিছু বলিনি তো আমি। আব্দুর রব শান্ত কণ্ঠে বলে উঠলেও রেদন বসল না, দাঁড়িয়ে থেকে চেঁচিয়ে উঠল। কি বলছো এসব দাদু? যেরকম পরিস্থিতি ক্রিয়েট করেছে এগুলো 90s-এ হতো, জোর করে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার মতো। এখন যুগ বদলেছে, এরকম জোর করে ধরে বিয়ে দেওয়ার যুগ না এটা দাদু। সরি, আমি এরকম হুটহাট বিয়েটা করতে পারবো না। নাতির মুখে সরাসরি নিষেধ শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল আব্দুল রবের। সে মন খারাপ করে বলল,
সময় কখনো বদলায় না রেদওয়ান, বদলে যায় মানুষ। মানুষের বদলটাকে সময়ের বদল বলে চালিয়ে দেয় মানুষ। আর পুরনো নিয়ম, পুরনো ফ্যাশন বলে গলা উঁচু করলে কি সব পুরনো হয়ে যাবে? একটা কথা শোনোনি, ওই যে বলে ওল্ড ইজ গোল্ড। রেদন মাথা নাড়ল। সরি দাদু, তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারছি না। এরকম কিছু হবে জানলে আমি কিছুতে এখানে আসতাম না। আব্দুল্লাহ ভীষণ কষ্ট পেয়ে গেলেন রেদওয়ানের উত্তরে। কিছুক্ষণ গুম হয়ে রইল, ম্লান কণ্ঠে বলল, আমি তো ভেবেছি তুমি আমাকে ভালোবাসো, আমার কথা ফেলতে পারবা না তুমি। সেই বিশ্বাস থেকে বিয়ে পাকা করে ফেলেছি। ভুল করেছো দাদু, আমার কিচ্ছু করার নেই দাদু, সরি। রেদনের কথায় খানিকটা সময় মুখ হয়ে রইল আব্দুর রব। কি বলবেন কি করবেন বুঝে পাচ্ছেন না। হঠাৎ কি ভেবে রেদনের দিকে তাকিয়ে বলল, কিছু কথা বলি তোমাকে দাদু ভাই, একটু মন দিয়ে শোনো। এই গ্রামে আমার জন্ম, তোমার বাবা চাচাদের জন্ম। এই যে এত বড় বাড়ি, ধন সম্পদ সব আছে, অথচ থাকার মানুষ কেবল আমি আর চাকর বাকর। তোমার চাচা ফুপারা তো দেশেই থাকে না, আর তোমরা দেশে থাকলেও গ্রামমুখী না। সে শহরে জন্ম, সেই স্থানে কারো কোনো যোগাযোগ নেই। এখন হয়তো আমি বেঁচে আছি, এজন্য বছরে একবার আসো তোমরা। আমি মরে গেলে তাও আসবে না। কবরে শুয়ে এ বাড়িতে তোমাদের একটু পদধূলির জন্য হাপিত্তিস করব, পরিষ্কার বুঝতে পারছি। যেমনটা তোমার দাদি বেঁচে থাকতে করেছে প্রতিটা দিন। বুড়ি তার সন্তানদের পথ চেয়ে থাকতো। অন্য কেউ তো দেশে থাকে না, তাই দূর থেকে কাউকে আসতে দেখলেই ভাবতো ওহাদে এসেছে মনে হয়। সন্তানদের কাছে পাওয়ার হাহাকার নিয়েই বুড়ি চোখ বুঝল। পুরো রুম জুড়ে নীরবতা। ওয়াহিদুল হক মাথা নিচু করে আছে, অবাক হয়ে ভাবছে মায়ের কথা। এর আগে কোনোদিন বলেনি বাবা, অবশ্য শোনার মতো সময় তার ছিল কোথায়। তবে কি মনে অভিমান পুষে চুপ করে থেকেছে বাবা? ওয়াহেদ মুখ তুলে আব্দুর রবকে দেখল। বাবার দুঃখটা কি খানিকটা বুঝতে পারছে সে? আব্দুর রব ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তোমার দাদি বলতো ওয়াহেদের বাপ কেউ তো ফিরে না গ্রামে। এই দিন দেখার জন্য কি এত কষ্ট করলাম জীবনে? আমরা মারার সাথে সাথে আমাদের পরিচয় বিলীন হবে গ্রাম থেকে। ছেলেমেয়েরা আসে না, কে মনে রাখবে আমাদের? এত যত্নে গড়া সংসার, এই বাসা বাড়ি সব 12 ভূতের আড্ডা হবে। এক কাজ করেন, আপনি তৈয়ব ভাইয়ের নাতনির সাথে আমাদের ঋদুর বিয়ে দেন। ঋদুটার মন নরম, ভালোবাসে আপনাকে, আপনি এর কথা ফেলবে না। আর বউয়ের জন্য হলেও তো শ্বশুর বাড়িতে আসবেও। শ্বশুর বাড়ি আসলে তো দাদার বাড়িতেও আসবে, তাই না? দাদা দাদির জন্য দোয়াও করবে। তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে আমার কথাগুলো, ভাবছো এসব ফালতু চিন্তা, মরার পরে কি হবে সেসব ভাবা ফালতু কাজ বই কি। কিন্তু আমার বয়সে আসলে হয়তো এই পরিস্থিতি অনুধাবন করতে সক্ষম হবে তোমরা। রিদওয়ান দুলাভাই, আমরা আগের যুগের মানুষ, মুখের কথার অনেক দাম আমাদের কাছে। কথা দিয়ে কথা না রাখতে পারলে আমরা জীবিত থেকেও মৃত হয়ে যাব। তার উপর তৈয়ব আমার বন্ধু, আমাদের অনেক ইচ্ছা ছিল আত্মীয়তা করার, নানা কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি। এখন তুমিই পারো তোমার দাদি আর আমার মনের এই শেষ ইচ্ছেটা পূরণ করতে। তৈয়বকে আমি কথা দিয়েছি ওর নাতনি আমার বাড়ির বউ হবে। ভয় পেও না, এখনই সংসার করতে হবে না তোমাকে। কেউ বলবে না বউয়ের দায়িত্ব নাও। মেয়েরা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, তৈয়ব ওকে একা পাঠাবে না বলেই এইরকম ব্যবস্থা। ওর একটা আশ্রয় হলো তোমার একটা বউ। তোমরা দুইজনে নিজের মতো থাকবে, মন চাইলে একে অপরের সঙ্গে সময় দিবে। কোনো জোরাজুরি নেই ভাই। তবুও বিয়ের জন্য মানা করো না। বিয়ে তো করবেই একদিন, দাদুর জন্য না হয় একটু আগেই করলে। আমি কখনো তোমাদের কাছে কোনো দাবি করিনি। আজ জীবনে প্রথম ও শেষবারের মতো কিছু চাইছি। মানা করে এই বুড়োটার মনে কষ্ট দিও না প্লিজ। রেদন কড়া কথা বলতে চেয়েও থেমে গেল। আব্দুর রবের মুখটা বড্ড ফ্যাকাশে দেখালো। দুপুরে দাদুর বলা কথাগুলো মনে পড়ল তার। শরীর খারাপ নিয়ে কথা হচ্ছিল। মানুষটার শরীর মনে হয় সত্যিই খারাপ করছে। ভাবতে ভাবতে আব্দুর রব চেয়ার থেকে কাত হয়ে পড়তে চায়। রেদন চেঁচিয়ে উঠল, দাদু, মা সেজুতির ঘটনা জানার পরও তুমি দাদুর সাথে মিলে ষড়যন্ত্র করেছো। তুমি জানতে দাদুর কথা ফেলতে পারবো না আমি। জাকিয়া মুখে বাদাম দিতে গিয়ে থামলো। শোন রেদওয়ান, আমাকে ভুল বুঝছিস আবারও। আমিও তোর মতো বাধ্য হয়ে অনুমতি দিয়েছি, কিছু করার নেই আমার। রেদন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, এখনো সময় আছে মা, বিয়েটা বন্ধ করো। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস দেখাচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। পরে কিছু হলে আমাকে দোষ দিও না জানো।
জাকিয়া জবাব দিল না। সে নিজেই আছে গ্যারাকলে। শ্বশুর সাহেব যে সারা জীবনের শোধ এভাবে তুলবে তা কি সে ধারণা করেছিল? তারও কিছু করার নেই আসলে। সে ফিরে তাকালো উঠোনের দিকে। সেখানে আব্দুর রব, তোয়াব, মাওলানা সহ সকলে বসে আছে। হাসির আওয়াজ ভেসে আসছে। যাকে উকি দিয়ে শ্বশুর সাহেবকে দেখলো। সে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে মানুষটাকে। কে বলবে কিছুক্ষণ আগেই মানুষটা এতটা অসুস্থ ছিল? জাকিয়া ছেলেকে ডাকলো। রিদওয়ান, চল যাই, ওখানে সবাই বসে আছে, এভাবে আলাদা থাকলে খারাপ দেখায়। তুমি যাও, আমি পুকুর পাড়ে কিছুক্ষণ বসে থাকবো। জাকিয়া চট করে ছেলের মুখের দিকে তাকালো। রেদওয়ানের চেহারা লাল, প্রচণ্ড রেগে আছে বোঝা যাচ্ছে। এখন রেদওয়ানকে কিছু বলা আর উলোবনে মুক্ত ছড়ানো একই কথা। জাকিয়া ওকে রেখে এগিয়ে গেল। মাকে যেতে দেখে রেদওয়ান হাত ছুড়ে দিল আকাশের দিকে। নিজের চুল খামচে ধরে কিছুক্ষণ উবু হয়ে বসে রইল। হঠাৎ পাশে থাকা ইটের টুকরো হাতে তুলে নিয়ে পুকুরে ঢিল ছুড়ল প্রচণ্ড আক্রোশে। শায়লা ভীষণ গম্ভীর হয়ে গেছে, কারোর সাথেই ঠিকঠাক কথা বলছে না। বিকেলে রবিনা একটা শাড়ি নিয়ে শায়লাকে দিল। তোর দাদিজান পাঠিয়েছে, পরে তৈরি হয়ে থাক, ওরা চলে এসেছে। শায়লা একবার নজর ফিরিয়ে শাড়িটা দেখল, তারপর আবার বইয়ের দিকে তাকালো। রবিনা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মেয়ের মুখ দেখে সাহস হলো না। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। মা চলে যাওয়ার পরই শায়লা বই বন্ধ করলো। উঠে এসে শাড়িটা হাতে নিল। তার ইচ্ছে করছে শাড়িটা কুচি কুচি করে কেটে ফেলতে, কিন্তু পারল না। অন্যের আশ্রয়ে থাকলে এসব দুঃসাহসিক কাজ করা যায় না। হুট করে শায়লার কান্না পেয়ে গেল। সচরাচর যা করে না তাই করে ফেললো। হু হু করে কেঁদে দিল শায়লা। মুখে অন্যে গুজে শব্দহীন কান্নায় ভেসে গেল শায়লার গাল দুটো। বুবু, তোমার কাপড় পরা হইছে? মা দেখতে পাঠাইলো। শায়লা দ্রুত হাতে চোখ মুছল, ঘুরে বোনকে দেখল। বিনা চেহারা আনন্দে ঝলমল করছে। সে চোখ নাচিয়ে বলল, বুবু, দুলাভাই অনেক সুন্দর, ইয়ার লম্বা, ফর্সা, আবার চোখে চশমাও পরে, তুমি দেখবা? শায়লার ভ্রু কুচকে বিনাকে দেখল। তার চেহারায় বিরক্তি স্পষ্ট, অথচ বিনার ভ্রুক্ষেপ নেই। সে জানালার কাছে গিয়ে বলল, দুলাভাই পুকুর পাড়ে বসে আছে, এখান থেকে দেখতে পাবা তুমি। শায়লা হিমশীতল গলায় বলল, তুই যাবি না, আমি শাড়ি পরবো। শায়লার বলার ঢঙে বিনা থেমে গেল। ভীত নজরে বোনকে দেখল। কথা না বাড়িয়ে সে দ্রুত পালিয়ে এলো শায়লার সামনে থেকে। বিনা চলে যাওয়ার পরে দরজা আটকে শায়লা একবার জানালার সামনে এসে দাঁড়ায়। দ্বিধা নিয়ে পর্দায় হাত রাখে। পরে কি মনে করে সরে এলো। দীর্ঘ শ্বাস ফেলে ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে বাথরুমে ঢুকলো। শাড়ি পরে চুল বেনুনি করে চুপচাপ আয়নার সামনে বসেছিল শায়লা। দরজায় টোকা পড়ল। রুবিনা ফিসফিসিয়ে ডাকা কানে এলো, শায়লা, তুই তৈরি হয়েছিস? তাহলে বাইরে আয়, দাদু ডাকছে। শায়লা দেরি না করে দরজা খুলে দিল। রুবিনা ভেতরে এসে মেয়েকে দেখে থমকে গেল। কি সুন্দর লাগছে শায়লাকে। এ কি তারই মেয়ে? এত সুন্দর কবে হলো? মুগ্ধ নয়নে মেয়েকে দেখে রুবিনা। মেয়ের জন্মের সময়কার স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ল মেয়ে হওয়ার পর শায়লার বাবা কতটা খুশি হয়েছিল। বলেছিল, রুবি, এই মেয়েকে আমি ডাক্তার বানাবো। এমন মায়াবী চেহারা আমার মেয়ের যে রোগীর ডাক্তারের চেহারা দেখে অর্ধেক রোগ সেরে যাবে। অথচ মেয়ে চান্স পেয়েও ডাক্তারি পড়াশোনা লোকটা একবারও সেই খোঁজ নিল না। রুবিনা আর্দ্র চোখের পাতা দ্রুত হাতে মুছে নিয়ে মেয়েকে ডাকলেন, চল শায়লা, সবাই অপেক্ষা করতেছে। শায়লা চুপচাপ মায়ের পিছু নেয়। 1 মিনিট বলেই রুবিনা হুট করে দাঁড়িয়ে চোখ থেকে কাজল হাতে টেনে শায়লার কানের পাশে লাগিয়ে দিল। কারো নজর না লাগুক আমার মেয়ের জীবনে। রাত 8টার দিকে দুই পরিবারের লোকজন, গ্রামের কিছু গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে শায়লার রেদওয়ানের বিয়ে সম্পন্ন হলো। অবিশ্বাস্য হলেও সত্য কথা হলো, দুজন আর কেউই একে অপরকে তাকিয়ে দেখলো না ভালো মতো। শায়লার আর রেদওয়ান দুজনের কাছে বিয়েটা কেবল দাদুদের ইচ্ছে পূরণ। বিয়ে হওয়ার পর শায়লা সবাইকে সালাম করে ঘরে ঢুকে গেল। এমনকি খাওয়ার সময়ও বেরোলো না। সবাই কথা বলে ঠিক করলো রেদওয়ান আজ এখানেই থাকবে। পাটোপাটি নিজেদের মধ্যে একটু আলাপ পরিচয় করবে। কাল ভোরে নতুন বউ নিয়ে পুরো পরিবার ঢাকায় রওনা হবে। রেদওয়ান পুরোটা সময় দাঁতে দাঁত চেপে বসে রইল। নতুন বউয়ের সাথে রাত কাটানো অসম্ভব, কিছু একটা করতেই হবে তাকে। শায়লা চুপচাপ নিজের কামরায় বসেছিল। বিনা এসে বলে গেছে আজ দোলাভাই থাকবে এ বাড়িতে। সেই থেকে শায়লার হাত পা কাঁপছে। যে বিয়ের জন্য প্রস্তুতি ছিল না, সেই বরের সাথে রাত কাটাতে হবে ভেবেই মেজাজ চড়ছে তার। সে দরজা আটকে বসে রইল। বর থাকলে থাকুক, কিন্তু সে দরজা খুলবে না। এই ঘর বাদে অন্য যেখানে ইচ্ছে থাকুক ছেলেটা। রাত 10টা নাগাদ শোনা গেল জরুরি কাজ থাকায় বর একা একাই ঢাকায় চলে গেছে। খবর শুনে শায়লা হাঁপ ছেড়ে বাঁচল।
তার আর কোনো অশান্তি করতে হলো না ভেবে মনে মনে বর নামক ছেলেটার প্রতি কৃতজ্ঞ হলো। রেদন চলে যাওয়াতে জাকিয়া বেশ খুশি। শ্বশুরকে মুখের উপর কিছু বলতে পারছে না। আজ রেদনের ওখানে থেকে যাওয়ার আইডিয়া মোটেও পছন্দ হয়নি তার, কিন্তু মুখ ফুটে বলতেও পারছিলেন না। শাইলা মেয়েটাকে ভালো লাগেনি, তার সাথে কিংবা পল্লবী মালিহার সাথেও মেয়েটা কথা বলেনি খুব একটা, কেমন যেন গম্ভীর মুখ করে বসেছিল। যতদূর মনে হচ্ছে মেয়েটাও বিয়েতে রাজি না। একদিক দিয়ে ভালোই হলো, দুজনের কেউ কাউকে পছন্দ না করাই ভালো। এই মেয়েকে তার রেদনের বউ হিসেবে মানায় না। গ্রামের মেয়ের এত ভাব, পল্লবী কিংবা মহিলার কাছে মেয়ে কিছুই না। ওরা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। এই মেয়ে নেহাতি বাচ্চা, তার উপর ভাব আছে 16 আনা, তাও তো বাপের হদিস নাই। বাপ থাকলে না জানি কি করতো। জাকিয়া বেশ বিরক্ত। বৌমা, কি ভাবতেছ? হঠাৎ করে আব্দুর রবকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবাচেকা খায় জাকিয়া। কিছু না আব্বা। আব্দুল রব সামনে চেয়ার টেনে বসলেন। শোনো, আমি জানি রিদু চলে যাওয়াতে তুমি খুশি, কিন্তু একটা কথা মনে রেখো রিদওয়ানের সাথে। শায়লার সংসার গড়ে তোলার দায়িত্ব তোমার। দুইজনেই তোমার কাছে থাকবে। ওরা কিভাবে একজন আরেকজনকে পছন্দ করবে সেটা তুমি বুঝবা, কিন্তু ওদের একে অপরকে পছন্দ করা চাই, বুঝেছো? অন্য কোনো তাল করার চেষ্টা করো না কিন্তু। জাকিয়া রেগে গেল। আব্বা, আপনি সব সময় আমাকে ভুল বোঝেন। রিদু ওই মেয়েকে পছন্দ না করলে আমার কি করার আছে? আমি কি কিছু করেছি? আপনি জোর করে ওদের বিয়ে দিলেন, ও মানতে পারতেছে না। এখন মানতে পারতেছো না, পরে পারবে। তুমি কিছু করার কথা মাথায় আনিও না। তুমি বরং ওদের ভাব ভালোবাসা করানোর চেষ্টা করিও। এই বিপরীত কিছু হইলে আমার চাইতে খারাপ কেউ কিন্তু হবে না, এই বলে রাখলাম। জাকিয়া রেগে গিয়ে কিছু বলতে চাইলো, আব্দুর রব হাত দেখালেন। তোমার শাশুড়ির ঘটনা ভুলে নাই এখনো। কাজের ভাবনা চিন্তে কাজ করবা। জাকিয়া ভেতরে ভেতরে রেগে বোম হলেও মুখ খুলতে পারল না। আব্দুর রব উঠে গেলে সে কেবল হাত কামড়ে রাগ কন্ট্রোল করলো। শ্বশুরের হুমকির জন্যই হয়তো বুকে যুদ্ধের দামামা বেজে উঠল। জাকিয়া ঠিক করলে এই বিয়েটাও ভাঙবে। হয়তো এসব কিছুই করতো না, তবে শ্বশুর তাকে বারবার অপমান করাটা মেনে নিতে পারছে না। বিয়েটা ভাঙলে শ্বশুরের নাক কাটা যাবে নিজের প্রাণপ্রিয় বন্ধুর কাছে। এর চেয়ে বড় শিক্ষা কিছু হবে না আর। জাকিয়া হাসলো ঠোঁট টিপে। নিজ থেকে কিছু না করেও কি করে বিয়েটা ভাঙা যায়, এটাই এখন তার বড় যুদ্ধ, এবং এটা সে করে দেখাবে। বুড়োটা অনেক জ্বালাচ্ছে তাকে, একে সাহায্য করতেই হবে। আর বাল্যবন্ধুর সাথে আত্মীয়তা করার অনেক শখ না, শখটা ভালো মতো মেটাবে জাকিয়া। মনে মনে পৈশাচিক হাসি হাসলো সে। বিদায় বেলায় অভিমানে দাদুর থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল শায়লা। তোয়েব মাওলানা সে অভিমান ভাঙার কোনো চেষ্টা করলো না, কেবল নাতির মাথায় হাত রেখে বলল, মন দিয়ে পড়ালেখা করো বুঝান, দাদাজানের মুখ উজ্জ্বল করো। তোমাকে ভরসা করি আমরা, সেই ভরসার মান রাখো। শায়লা কিছু বলেনি, চুপচাপ গাড়িতে উঠে বসেছিল। রবি ডুকরে উঠে ঘরে ছুটেছে। মেয়েকে ভালো মতো চেনে সে। কাল থেকে কারোর সাথে কথা বলেনি শায়লা। অভিমান বা ইগো যাই বলা হোক, শায়লার মধ্যে এটার অভাব নেই। শায়লার বাবা যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিল, তারপর থেকে আজ পর্যন্ত শায়লা কোনোদিন বাবার কথা জিজ্ঞেস করেনি। কোনোদিন বাবার নাম বা বাবার সাথে সম্পর্কিত কোনো কিছুর আশপাশ দিয়েও যায়নি। কি পরিমাণ ঘৃণা শায়লা ওর বাবাকে করে সেটা চান্স পাওয়ার পরও ওর ডাক্তারি না পড়া থেকে খানিকটা বুঝতে পারা যায়। রুবিনা যতদূর শায়লাকে বোঝে, এ বাড়িতে হয়তো শায়লার ফিরবে না। সেই বুঝ থেকেই রুবিনার বুকে হাহাকার জাগে। মেয়েকে কি আর কোনোদিন দেখতে পাবে না রুবিনা? মেয়েটা সারা জীবনের মতো কি দূরে সরে গেল? শায়লার ঘরে বসে অঝোর ধারার কেঁদে যায় রুবিনা। মা, ওকে কি রিদওয়ান ভাইয়ের ঘরে দেব? পল্লবী এসে দাঁড়িয়েছে জাকিয়ার দরজায়। আর চোখে একবার ওয়াহেদকে দেখে নিল জাকিয়া। তাকে মোবাইলে ব্যস্ত দেখে গলা নামালো। মেয়েটাকে গেস্ট রুমে বসাও, ওর জন্য গেস্ট রুম তৈরি করে রেখেছি। পল্লবী অবাক হলো, কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু মা, ও তো হৃদয়নের বউ, গেস্ট রুমে কিভাবে? জাকিয়া এগিয়ে এলো। রেদওয়ান বাড়ি ফিরেনি কাল, সোজা গিয়ে হোস্টেলে উঠেছে। আর ওদের বিয়েটা এখনো ফর্মাল নয়, আগে ভাগে সবাইকে জানিয়ে দেওয়ার কি দরকার? নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ুক, তারপর দেখা যাবে। এখন যা বলছি তাই করো। পল্লবী রুষ্ট মনে চলে এলো। শাশুড়ির কথা বিশেষ ভালো লাগলো না তার। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, এখনো তো বনিতা করার কি হলো? বরং তারা আন্তরিকতা দেখালে রেদওয়ান আর শায়লার মধ্যে একটা সম্পর্ক হতে পারে। পল্লবীর খারাপ লাগলো শায়লার জন্য। মেয়েটার কপালে কি আছে কে জানে। শায়লা বসেছিল ড্রয়িং রুমে। পল্লবী ওকে ডাকলো, শায়লা এসো, তোমার ঘর দেখিয়ে দেই। শায়লা পল্লবীর পেছনে পেছনে এলো। গেস্ট রুম দেখিয়ে দিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, কিছুক্ষণ পরে নাস্তার জন্য ডাকবো। শায়লা চুপচাপ ঘরে ঢুকলো।
পল্লবী চলে যাচ্ছিল, শাইলা প্রথমবারের মতো তাকে ডাকলো। ভাবি, পল্লবী অবাক হয়ে পিছু ফিরল। আমি চলে যেতে চাইছি। পরশু থেকে ক্লাস, হোস্টেলের সিট আছে আমার। আজ গেলে 2 দিনে কিছুটা গুছিয়ে নিতে পারতাম। পল্লবীর ভুরু কুচকে গেল। তুমি হোস্টেলে উঠবে কেন? এখান থেকেই না হয় ক্লাস করবে। শাইলা গম্ভীর মুখে মাথা নাড়ে। না ভাবি, সেরকম কোনো কথা হয়নি দাদুর সাথে। আমি আমার মতো হোস্টেলে থাকবো। আপনি একটু আন্টিকে বলে দিন, নাস্তা খেয়ে আমি বেরিয়ে যাব। পল্লবী কথা বাড়ালো না। আচ্ছা, মাকে বলে দেবো আমি। ওয়াহেদুল হক বার কয়েক থাকার কথা বললেও শাইলা রাজি হলো না কিছুতেই। জাকিয়া বলল, আচ্ছা, ও যেতে চাচ্ছে না, না যাক, আমরা আছি। ওর কোনো প্রয়োজন হলে ও চলে আসবে এখানে। কি ঠিক বলছি তো শাইলা? শাইলা মাথা দুলিয়ে সায় দিল। ওয়াহিদুল হক নিজ থেকে জোর করে এলে শাইলাকে ভার্সিটিতে রাখত। শাইলার ভীষণ অস্বস্তি হতে লাগলো। অকারণে কারো কাছ থেকে সাহায্য বা ফেভার নেওয়া পছন্দ করে না শাইলা, কিন্তু এখন সেটাই করতে হচ্ছে। না চাইতেই অচেনা মানুষগুলোর কারণে ছোটাছুটি করছে। সে পুরোটা পথ ভীষণ মন ছোট করে চুপচাপ বসে রইল। ওকে নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার সময় ওয়াহেদ ডাকলো, শালা মামুনি, আমার ফোন নাম্বারটা রাখো, কোনো প্রয়োজন হলে বিনা দ্বিধায় ফোন দেবে আমাকে। সম্পর্কর শ্বশুর লোকটার সম্বোধনে শায়লা কিছুটা কেঁপে উঠল। এই বয়সী মানুষগুলোকে ঠিক সহ্য হয় না শায়লার। বাবার কথা মনে পড়ে, মনটা অসহ্য বেদনায় হুটোপুটি করে। বাবা থাকলে কি ওকে মামনি ডাকতো? শায়লার মন চঞ্চল হলো। সে নিজেকে সামলে নিয়ে মোবাইলে নাম্বার তুলে নিল। রেদন ঢাকায় ফিরে সোজা হোস্টেলে উঠেছে, তাও আজ 7 দিন হয়ে গেল। না বাড়ির কারো ফোন ধরছে, না বাড়িতে যাচ্ছে। সে ঠিক করেছে পরীক্ষা হওয়া অবধি হোস্টেলেই থাকবে। বাড়িতে নিশ্চয়ই মেয়েটা আছে। এই মুহূর্তে কিছুতেই ওই মেয়েটার মুখোমুখি হতে চায় না সে। কি আজব ব্যাপার, সে নাকি বিবাহিত হয়ে গেছে। রুমমেটগুলো শুনলে কি বলবে? নারী বিদ্বেষী রেদনকে না সবার আগে বিয়ে করে নিল। নিশ্চয়ই পচাবে তাকে। বলবে, কি রে বেটা, খুব তো বলেছিলি, এখন কি বলবি? রেদন মাথা চুল টেনে ধরল, হুট করে পিঠের উপর থাবা বসলো। কি রে বেটা, তুই কবে থেকে টানা হোস্টেলে থাকতে শুরু করেছিস? রেদন চমকে উঠল। রুমমেট সজীবকে দেখে হাসলো। পরীক্ষার জন্য আছি। তোরা সবাই মিলে একই কথা বলছিস কেন? আমি থাকাতে কি খুব প্রবলেম হচ্ছে তোদের? সজীব ভেবাচেকা খেল। আরে না না না, তেমন কিছু না। তুই কখন থাকিস না জোর করেও রাখতে পারি না, তাই জানতে চাচ্ছি। রেদনের মেজাজ খারাপ হয়ে গেছে। সে চেঁচিয়ে উঠল, কখনো থাকিনি বলে কি এখনো থাকতে পারবো না? আজব ব্যাপার, সবাই একই প্রশ্ন করে করে আমার মাথা খাচ্ছিস। সজীব হেসে দিল। চিল বন্ধু, কি হয়েছে তোর? পরীক্ষা ভালো হচ্ছে না? এত রেগে আছিস কেন? নাকি অন্য কোনো ব্যাপার? নতুন কেউ এসেছে জীবনে? সজীবের কথা শুনে মেজাজ ঠান্ডা হওয়ার বদলে আরো গরম হলো। অন্য কেউ এলেই বাকি, আর এলে তোকে বলবো কেন? কথা খুঁজে পাস না? সজীব বোকার মতো তাকিয়ে থেকে হাঁপ ছাড়ে। থাক ভাই, আর কোনো কথা বলবো না তোকে। তুই একা একা থাক, আমি লাইব্রেরিতে যেয়ে বসছি। সজীব রুম থেকে বেরিয়ে গেল। হৃদয় নিশ্চুপ বসে থাকে। কাল মেডিসিনের এক্সাম আছে, পড়া দরকার, কিন্তু মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। সে কি ওভার রিয়াক্ট করছে? মনে হলো সজীবের সাথে অকারণেই রাগ দেখিয়ে ফেললো। কেউ যাতে কিছু টের না পায় তাই হাত থেকে আংটিটা খুলে রেখেছে প্রথম দিনই। কারো উপর ডিপেন্ডেবল হওয়ার কোনো ইচ্ছে তার কোনো কালেই ছিল না, এখনও নেই। ক্লাস শুরু হয়েছে, কিছু বন্ধু জুটে গেছে এরই মধ্যে। শালা খুব বন্ধু বৎসল নয়, তবুও ওর মধ্যে হয়তো কিছু আছে যা অন্যকে আকৃষ্ট করে। ঢাকায় প্রথমবার এসেছিল ভর্তি পরীক্ষা দিতে, তারপর ভর্তি হতে। দুবারই ওর ফুফাতো ভাইকে সাথে পাঠিয়েছে তোয়েব মালনা। সেবার ভর্তি হতে এসে টুম্পার সাথে আলাপ হয়েছিল। এই কয়দিনে টুম্পার সাথে ভালো খাতির হয়ে গেছে। 3 জন রুমমেটের 2 জন সিনিয়র বলে বেশ চাপে থাকতে হয় শায়লার। এর মধ্যেই অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো গার্গিংয়ের। শায়লার মাথায় এমন সব সময় টিউশনের ভাবনা ঘুরে বেড়ায়। নিজের টুকটাক খরচ সামলাতে 2টো টিউশনি করা জরুরি হয়ে গেছে। দাদুর টাকা সে আর হাত পেতে নিতে চায় না। যে মানুষটা তার মনের খবর জেনেও না জানার ভান করে, তার কাছ থেকে কোনো রকম সাহায্য সে নেবে না। ঠিক করেছে। এই ভাবনাতে মশগুল থেকে তাদের ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র একটা গ্রুপের সামনে পড়ে গিয়ে সালাম না দিয়ে বিপত্তি বাধায় শায়লা। প্রতিদিন নানাভাবে র্যাগিং করে শায়লাকে। ওরা নিয়ম করে দিল প্রতিদিন তাদের ক্লাসে এসে সালাম জানিয়ে যাবে শায়লা। এর অন্যথা হলে কঠিন শাস্তি। রুমমেট সিনিয়র আপুদের ধরেও শাস্তি মকুব করতে পারে না শায়লা। তারপর একদিন অপ্রীতিকর এক পরিস্থিতিতে দেখা হয়ে গেল শায়লা আর রেদনের, একদম অপরিচিত হিসেবে।
শাইলা একটা টিউশনে খবর পেয়েছে। ক্লাস শেষ করে তাড়াহুড়ো করে সেখানেই যাচ্ছিল। টিএসসির মোড় পার হয়ে ওর ডিপার্টমেন্টের সিনিয়রদের আড্ডা বসে প্রতিদিন। আজও বসেছে। 7-8 জনের একটা দল, 2 জন মেয়ে আর বাকি ছেলেরা মিলে গান ধরেছে। এমন সময় শাইলাকে ওদের নজর এলো। ওকে দেখে ওদের মনে হলো আজ শাইলা আসেনি ওদের সালাম দিতে। ওদের চেহারায় দুষ্ট হাসি ফুটে উঠল। দলে থাকা দিনা হাসিবকে ইশারা করতে সে শীষ বাজালো। শাইলা ওদের খেয়াল করেনি। হুট করে তার সামনে নিপাকে দাঁড়ানো দেখে থমকে গেল। নিপা অমায়িক হাসি দিয়ে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আজ আপনার দেখা পেলাম না যে। শাইলা ভেবাচেকা খায়। কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। অদূরে জটলার দিকে ইশারা করে নিপা মুস্কি হাসে। এদিকে আসুন ম্যাডাম, আপনার অপেক্ষায় বসে আছি আমরা। শাইলা অসহায় চোখে সেদিকে তাকিয়ে দেখে ঢোক গিলল। নিপাকে মিনতি করে, আপু আমি খুব জরুরি কাজে যাচ্ছি, কাল দেখা করি আপনাদের সাথে প্লিজ আপু। নিপার ভুরু কুচকে গেল। পাগল হয়েছ মেয়ে? কোনো অজুহাত না দিয়ে এখনই এসো। সিনিয়রদের কথা অমান্য করলে ভয়াবহ শাস্তি হয়, এটা জানা নেই তোমার? তাড়াতাড়ি এসো। শাইলাকে দ্বিধান্বিত দেখায়। সে পায়ে পায়ে জটলার দিকে এগোলো। হাসিবদের দিকে তাকিয়ে হাত জোর করল। আমাকে আজ যেতে দিন না ভাইয়া, খুব জরুরি কাজ, কাল যে শাস্তি দেবেন মেনে নিব আমি। তার আগে বলো আজ আসনি কেন? আজকে শাস্তি তো বাকি রয়ে গেছে। আজ আমি একটু ব্যস্ত ছিলাম ভাইয়া, তবু সরি বলছি, প্লিজ যেতে দিন আমায়। শাইলার ফটাফট জবাব শুনে ওরা বিস্মিত। মেয়েটা একটু বেশি সাহস দেখাচ্ছে। গাজালা করে হাসিবের। সে কঠিন গলায় বলল, যেতে দেব, তার আগে 10 বার কান ধরে উঠবোস করো। শাইলা বুঝতে না পেরে হতবাক হয়ে পুনরায় জানতে চাইল, জি কি করব? কান ধরে উঠবোস করবে। ছোটবেলায় পড়া না পারলে স্কুলের টিচার যে সাজা দিত সেটা বুঝেছো? সেটা করো। কিন্তু আমি কখনো কানে ধরে উঠবোস করিনি তো। বোকার মতো চাকিয়ে থাকে শাইলা। আর শাইলার কথা শুনে ওদের কাশি উঠে গেল। বলে কি মেয়ে, দিনা নাকি গলায় ঢং ধরল। কেন, তুমি বুঝি খুব ভালো ছাত্রী, সব সময় পড়া করতে? শাইলা মাথা দোলায়, নীরব হাসল। তাহলে বরং নিচে দেখাও, ভালো ছাত্রীরা আবার নাচ ভালো পারে জানি। শাইলা গড়ি দেখল, অসহায় চোখে মাথা নাড়ে। ওসব পারি না ভাইয়া। তাহলে যেটা করতে বলেছি তাই করো ভনিতা না করে। নয়মানের কণ্ঠ কঠিন হলো। শাইলা আশেপাশে তাকায়। জায়গায় জায়গায় ছেলেমেয়েরা জটলা পাকিয়ে বসে আছে। ভীষণ লজ্জা লাগছে তার। এখানে কান ধরে উঠবোস করা মানে নিজের মান সম্মান ধুলে মিশিয়ে দেওয়া। কাঁদতে মন চাইছে তার। এ কেমন বিপদে পড়ল সে। হাসিব ধমক দিল, এখনো দাঁড়িয়ে আছো? এখনই শুরু না করলে 20 বার করতে হবে। যত দেরি করবে তার ডাবল হতে শুরু করবে শাস্তি। নাও শুরু করো। শাইলা সাহায্যের আশায় ওদের সবাইকে দেখলো একবার। কেউ না কেউ তো ওকে বুঝবে। মেয়ে দুটো যেন বেশি মজা পাচ্ছে ওর অসহায়তায়। শাইলা শেষবার অনুরোধ করে, আপু প্লিজ এমন করবেন না, কাল থেকে নিয়ম করে যাব আপনাদের কাছে। আজ সত্যি আমার জরুরি কাজ আছে। স্টপ গিভিং এক্সকিউজ। নিপা ধমক দিল। ধমকে কেঁপে উঠল শাইলা। এতে উঁচু গলায় কেউ কখনো কথা বলেনি তার সাথে। অপমানে তার চোখ দুটো লাল হয়ে উঠল। ভয় পেয়ে কানে হাত উঠে গেছে আপনাতেই। উঠবস শুরুই করবে এমন সময় একটা ছেলেকে এগিয়ে আসতে দেখলো শাইলা। হাসিব কেমন আছিস? হাসিব দ্রুত বেগে উঠে দাঁড়ালো। রিদওয়ান ভাইয়া তুমি এখানে? ছেলেটা হাত মিলিয়ে বলল, পরীক্ষার শেষে বন্ধুরা জোর করে ধরে নিয়ে এলো। তুই বাসায় আসিস না কেন? খালা কেমন আছে? ভালো, সামনে ফাইনাল তো সময় পাই না একদম। সেদিন মুনিয়াপুর সাথে দেখা হয়েছিল, আপু বলেনি? হাসিব উচ্ছ্বসিত হয়ে বলতে ছেলেটা আড়ষ্ট হলো। আপুর সাথে দেখা হয়নি আমার। আমি কয়েকদিন ধরে হলে থাকছি, পরীক্ষা শেষ হলে বাসায় যাব। ও তাই বলো? ছেলেটা প্রস্তাব দিল। চল কোথাও যে বসি, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো। চলো। এই তুমি যাও, কাল সকালে অবশ্যই ডিপার্টমেন্টের সামনে আসবে মনে করে। শাইলা যেন জ্বর ছেড়ে উঠলো এমন অনুভূতি হলো। কৃতজ্ঞ চিত্তে ছেলেটাকে দেখলো। ছেলেটা অবশ্য তাকায়নি। সুযোগ পেয়ে শাইলা ব্যাগে কাঁধ তুলে ছুটে পালায়। পথে বারবার কেবল ছেলেটার কথা মনে হচ্ছিল। কি যে নাম বলল ছেলেটার? রিদওয়ান। শাইলা বিড়বিড় করলো, অনেক ধন্যবাদ রিদওয়ান সাহেব, আজ আপনি বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন আমায়। রাতে খাওয়ার টেবিলে যাকে জানালো কাল মুনিয়া আসবে। ওয়াহেদ বলল, মুনিয়াকে বুঝিয়ে বলো রিদওয়ানের বিয়ের ব্যাপারে। যাকে মাথা ছাকায়, ওকে বুঝিয়ে বললেও ও বোঝে না, অযথাই তুলকালাম করবে। শোন, তোমরা কেউ ওকে রিদওয়ানের বিয়ের কথা বলবে না। এমনিতেও রিদওয়ানের বিয়েটা ছেলে খেলার মতো হয়েছে, কেউ জানে না। আমরাও এভাবেই থাকবো।
ওদের পড়াশোনা শেষ হোক, তখন দেখা যাবে। ওয়াহেদুল হক বিরক্ত হলেন। কি সব বলছো জাকিয়া? মানলাম হুট করে হয়েছে বলে ওদের মেনে নিতে সমস্যা হবে, তাই বলে তবুও বাচ্চাদের সায় দেবে? তো কি করব? এলাকায় মিষ্টি বিলি করব? ওই মেয়ের কি আমাদের পরিবারের সাথে যায় বলো তো? ওর পরিবারের হাল দেখেছো? বাবা মা আলাদা, বিয়ে অনুষ্ঠান করলে বিয়ে পাবে কোথায়? বিয়ান আবার দুজন, মানে লোক হাসানো আর কি। তোমার বাবা না হয় আমাদের সমাজে থাকতে হয় না, তাই নিজের মর্জি আমাদের ওপর থুবড়ে দিয়েছে। তাই বলে তুমিও তোমার বাবার দলে ফিরবে? তুমিই বলো, তোমার বিজনেসম্যান বন্ধুদের সাথে কার পরিচয় করাবো? ছেলের শ্বশুর অমুক দুটো বিয়ে করেছে। ওয়াহেদুল চুল করে তাকালেও কল্লোল মাকে তাল দিল। মা ঠিক বলেছে বাবা, যদি এমন হতো যে এক বউ মারা গেছে তাই আবার বিয়ে করেছে তবুও মানা যেত। এখানে ব্যাপারটা শুনতেও কেমন যেন লাগে। আসাদ অবশ্য চুপ করে রইল। জাকিয়া বলল, তোর কি মত আসাদ? কিছু বলছিস না যে? দেখো মা, এইসব সমাজ টমাজ নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই। বিপদে সমাজ কিছু করে না। মেয়েটার বাবা যাই করুক, তাতে মেয়েটার দোষ কোথায়? বাবার কারণে ও কেন সাফার করবে? তাছাড়া বিয়ে যখন হয়েছে ওদের সুযোগ দেওয়া উচিত। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে আমাদের সমস্যা কি? আসাদ বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। সত্যি মিথ্যা ঠিক বেঠিক নিয়ে কড়কড়ে জ্ঞান ছাড়ে। জাকিয়া কিছুটা মনক্ষুণ্ণ হলো। ওয়াহেদ সুযোগ পেয়ে মুখ খুলল। শোনো, আমি বলি কি, এই বিয়ে নিয়ে মাতামাতি বাদ দাও। যা হওয়ার হয়েছে, ওরা যেমন চলছে চলুক। সময় সুযোগ হলে যদি নিজেদের নিয়ে ভাবতে চায় ভাববে, আমরা আপত্তি করব না। আর মুনিয়াকেও বুঝিয়ে বলো, পরে জানলে আরো বেশি কষ্ট পাবে। তার চেয়ে কাল বলে দিই। পল্লবী মাথা দুলায়। মা, আমিও এটাই বলতে চাই, সত্য লুকিয়ে না রেখে বলে দেওয়াই ভালো। মুনিয়া আপু কেমন তা আমি সবাই জানি। আপু দেশে থাকলে তো সমস্যা ছিল না, যেহেতু সে ছিল না তাই জানানো হয়নি। তবুও জাকিয়ার মনের দ্বিধা গেল না। মুনিয়া ওর ননদের জন্য হৃদয়নকে চেয়েছিল। ওর শ্বশুরবাড়ির লোকেরা নাকি হৃদয়নকে খুব পছন্দ করে। এখন এই খবর পেলে কি তুলকালাম করবে কে জানে। মেয়ের জীবনে অশান্তি হলে কাকে বলবে? মেয়েটা না সংসার ফেলে চলে আসে। চিন্তা দূর করতে জাকিয়া আসাদকে প্রশ্ন ছুড়ে দিল। তোদের খবর কি? ডাক্তারের কাছে যাবি কবে? 7 বছর তো হতে চললো। আসাদ, আর কতদিন অপেক্ষা করবি? সমস্যা কার? নাকি এমনিতেই হচ্ছে না? আসাদ তার দিকে তাকাতে মালিহা চেহারা ফ্যাকাশে হলো। ভারী লজ্জা লাগলো তার। এভাবে সকলের সামনে কেন বলল মা? আড়ালে কেবল তাদের দুজনকে বললে পারত। এখন আসাদ নিশ্চিত তাকে ভুল বুঝবে, বলবে সেই কান পড়া দিয়েছে মাকে। নয়তো মা কখনো এসব নিয়ে মাথা ঘামায় না। মালিহার শরীর কাঁপছে। আসাদ কি করবে এবার? গতবারের হাতের ব্যথাটা এখনো যায়নি তার। মালিহার গলা ছেড়ে কাঁদতে মন চাইছে। সেদিনের পর থেকে আসাদ কথা বলছে না তার সাথে, মহিলাও বলেনি। এখন আর এসব ভালো লাগে না ওর। স্বামী স্ত্রীর সম্পর্কে এত তেলাতেলি কারোই বা ভালো লাগে। তবে সমস্যা হলো মালিহার মনটাকে নিয়ে। আসাদের সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ধীরে ধীরে ভীষণ ভালোবেসে ফেলেছে আসাদকে। একটু একটু করে আসাদকে জেনেছে আর ওর প্রতি আকৃষ্ট হয়েছে। বিয়ের পর 2-3 বছর আসাদও বেশ অনুরক্ত ছিল ওর প্রতি। নিয়ম করে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া সবই করেছে। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। তবে এখন কিভাবে টের পায়নি মালিহা। একদিন দেখলো আসাদ পাল্টে গেছে। আগের মতো ওর সাথে কথা বলছে না, কাছে টানছে না। নিজ থেকে কাছে গেলে বিরক্ত হচ্ছে। ভারী অপমান বোধ হয় মালিহার। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ সেক্রেটারিস, প্রায় লাখের কাছাকাছি বেতন তার। তবু আজকাল আসাদের চোখে নিজেকে খুঁজে না পেয়ে ভীষণ অসহায় বোধ করছে। বিয়ের 7 বছর পার হচ্ছে। চারপাশে গুঞ্জন ভারী হচ্ছে। কবে মা হবে? বাচ্চা কি হচ্ছে না, নাকি নিচ্ছ না? আর কতদিন এরকম ঝাড়া হাত হয়ে ঘুরবে? আজকাল মাথায় যে প্রশ্নটা বারবার আসে সেটা হলো, আসাদের দূরে যাওয়ার কারণ ওর মা না হতে পারা নয়তো। চোখ দুটো জলে ভারী হচ্ছে বুঝতে পেরে মালিহা নিজের ডেস্কে মাথা এলিয়ে দিল। ভেবেছিল আসাদ হয়তো সিনক্রেট করবে ডাইনিংয়ের ঘটনা নিয়ে। রুমে ঢুকেই তাই মালিহা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে বলেছিল, আমি কিন্তু মাকে কিছু বলিনি আসাদ, সত্যি বলছি। আসাদ নিশ্চল তাকিয়ে থেকে জবাব দিয়েছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না মালিহা, লিভ মি অ্যালোন। অহমে আঘাত লেগেছে মালিহার। সে আর একটা কথাও বলেনি, চুপচাপ বিছানায় শুয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আসাদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার টের পেয়েছিল সে। সেই থেকে দুজন যেন দুই পৃথিবীর বাসিন্দা। কেউ কারো খবর রাখছে না, কথা বলছে না।
ঠিকঠাক একজন আরেকজনের চেহারা দেখে বহুদিন হয়। কাল শুনলো আসাদ অফিসিয়াল ট্যুরে 1 মাসের জন্য সিঙ্গাপুর গেছে। ভীষণ রকম অবাক হয়েছে মালিহা। আসাদ সিঙ্গাপুর গেছে অথচ তাকে বলে যায়নি। এত তার দূরত্ব কবে এলো তাদের মাঝে? আর এখানে তার দোষটা কি? ফোনের রিংটনে চোখ মুছে সোজা হয়ে বসলো মালিহা। পল্লবীর নাম্বার দেখে ঘড়ি দেখলো। অফিস ছুটি হয়েছে অনেক সময়, অনেক ডেস্ক ফাঁকা। মালিহা তাড়াহুড়ো করে ফোন ধরলো। ভাবি সরি, আমি আজ লেট, কাজে ছিলাম তাই সময় টের পাইনি। ফোনের ওপাশে পল্লবীর গলা শোনা গেল। আরে আমি তো টেনশনেই পড়ে ফোন দিলাম, এত দেরি তবুও তোমার ফোন নেই, তাই আমি ফোন দিলাম। তুমি ঠিক আছো? ঠিক আছে ভাবি, এখনই বেরোবো। আচ্ছা, দেখে শুনে এসো। পল্লবী ফোন কেটে দিল। মালিহা দ্রুত হাতে নিজের জিনিস গুছিয়ে নিল। বেরোবে এমন সময় অয়ন এলো। বেরোচ্ছেন? তড়িঘড়ি করে জবাব দিল মালিহা। খুব তাড়া আছে নাকি? এরকম হুটুহুটি করছেন কেন? এমনি, আজ অনেক দেরি হয়ে গেছে, টের পাইনি। দরজার দিকে পা বাড়ায় মালিহা। নিচে এসে ওভার কল করতে গিয়ে দেখলো প্রচুর রাশ। পরপর 3টা কার নিচ থেকে ক্যান্সেল করলো জ্যামের অজুহাতে। মালিহার বিরক্তি এবার চাপা অসন্তোষে পরিণত হলো। এমন সময় অয়ন তার বাইক নিয়ে সামনে দাঁড়ায়। খুব তাড়া থাকলে আমি নামিয়ে দিতে পারি। অয়নকে চট দিতে মন চাইল মালিহার। ছেলেটা বেহায়ার মতো ওর পেছনে পড়ে থাকে, পাত্তা দেয় না মালিহা। আজ সুযোগ পেয়ে একটু বেশি সাহস দেখাচ্ছে। মালিহা মুখে হাসি এনে বলল, নো থ্যাঙ্কস, উবার আসছে। আসবে না, আজ রাস্তায় জ্যাম প্রচুর। এখনো সময় আছে, চলে আসুন আমার সাথে, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা, উবারের টাকাটা না হয় আমায় দিয়ে দেবেন। এবার মালিহা কিছুটা নরম হলো। ঠিক তো, টাকা নেবে? অবশ্যই নেব। এই মন্দার বাজারে কে টাকা না নিতে চাইবে? আসুন তাড়াতাড়ি। মালিহা তবুও দ্বিধা নিয়ে এগোলো। অয়ন ওকে একটা হেলমেট এগিয়ে দিল। মালিহা ওদের দুজনের মাঝে নিজের ব্যাগটা দিল, যাতে অয়নের সাথে শরীর স্পর্শ না করে। খুব সাবধানে পেছনের সিট ধরে বসলো। অয়ন বলল, আমার কাঁধে হাত রাখতে পারেন, আমি কিছু মনে করব না। নয়তো পড়ে গেলে আমায় দোষ দেবেন না। আস্তে চালাবে, তাহলে পড়বো না। মালিহার জবাব শুনে অয়ন খানিকটা হাসলো। শায়লা টিউশনে যাচ্ছে। 2 সপ্তাহ হয়ে গেল। এর মধ্যে তার শাস্তির মেয়াদও বেড়েছে। বিরক্ত হয়ে যাচ্ছে শায়লা, কিন্তু কিভাবে সমঝোতা করবে কিছু ভেবে পাচ্ছে না। আজ সকালে উঠে মনে হলো এই ঘটনা শেষ হওয়া দরকার। এভাবে আর পারা যাচ্ছে না। ভাবনার মাঝে ফোন এসেছে বলে শায়লা আনমনে ফোনটা রিসিভ করে ফেললো। ওপাশ থেকে তোয়াব মাওলানার গলা পেতে সে ফোন কেটে দিল। অভিমান মাথা চাড়া দিল। দাদুর সাথে সে আসার পর থেকে কথা বলেনি, বলবেও না। তার উপর ভরসা করতে পারেনি তো। এখন সে প্রমাণ করে দেবে ঢাকায় একা একা বেশ ভালোভাবে থাকা যায়। এর জন্য কাউকে বিয়ে করার দরকার হয় না। হুট করে শালা সিদ্ধান্ত নিয়ে ফেললো আর সিনিয়র ক্লাসে যাবে না। দেখা যাক ওরা কী করে। বিকেলের একটু আগে আজিজ সুপার মার্কেট এসেছে শায়লা। উদ্দেশ্য কিছু বই কেনা। ঘুরে ঘুরে বই দেখছিল। এমন সময় একজনের সাথে ঠোকাঠুকি হলো। শায়লার হাতের কফি ছলকে পড়ে পোশাক নষ্ট হলো। ভীষণ বিরক্ত শায়লা। ধ্যাত বলে পোশাক থেকে কফি ছাড়ে হাত দিয়ে। হুট করে শুনতে পেল কে যেন বলছে, সালাম দেওয়ার শাস্তি এখনো চলছে নাকি? চমকে ঘুরে তাকাতেই দেখলো সেদিনের ছেলেটাকে। হাতে একটা কোল্ড কফির মগ, নর্মাল জিন্সের প্যান্টের সাথে সাদা শার্ট। সেই শার্ট কফিতে মাখামাখি, তবুও ছেলেটার বেকার নেই। চোখে চশমা আর এলোমেলো চুল নিয়ে শায়লাকে দেখছে। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আপনি সেদিন ইচ্ছে করে ডেকেছিলেন ওনাকে? রেদন কিছু বলল না। শায়লাকে দেখে নিল এক ফাঁকে। হাতের ইশারায় আরেক দিক নির্দেশ করে বলল, ওখানে ওয়াশরুম আছে, চাইলে কাপড় ক্লিন করে নিতে পারেন। লাগবে না, হোস্টেলে গিয়ে কাপড় ধুয়ে দেব। কিন্তু আপনার সাদা শার্টে তো 12টা বেজে গেল। নিজের শার্টটা এক পলক দেখে হাসলো। ফেলে দিতে হবে আর কি, সাদা কাপড় থেকে কফির রং যায় না তো। সরি। শায়লা মন খারাপ করে বলতে রেতন বিরক্তিসূচক আওয়াজ করলো, সরি কেন? আপনার শার্ট নষ্ট হলো বলে। তাতে আপনার দোষ কোথায়? হয় দুজনারই দোষ, নয়তো কারোর দোষ না। বাদ দিন। শায়লা ইতস্তত বোধ করে বলেই ফেলে, আমি চাইছিলাম আপনার সাথে আমার আবার দেখা হোক। কেন? অবাক চাহনি দিয়ে জানতে চাইল রেতন। শায়লা কিছুটা লজ্জা পেল। খুব বড় লজ্জা পাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন গতদিন। মেনি মেনি থ্যাঙ্কস। রেতন ঠোঁট উল্টায়। থ্যাঙ্কস বলার কিছু নেই মিস শায়লা। আমার নাম শায়লা। আপনি তো রিদওয়ান, তাই না? আরে বাহ, আমার নাম জানেন দেখছি। সেদিন হাসিব ভাই আপনার নাম বলেছিল একবার। শার্প ব্রেন। হ্যাঁ, তোর শায়লা, যা বলছিলাম, থ্যাঙ্কস বলার কিছুই নেই আসলে। এই র্যাগিং বিষয়টা আমি ঘৃণা করি। ওরা কেন এমন করে আমার জানা নেই, বাট আই হেট ইট। হাসিবটা এমন করে জেনে কষ্ট পেয়েছি, এখনো করছে, তাই না? শায়লা জবাব দিল না। রেদন ঠোঁট চেপে ভাবলো কিছু, তারপর বলল, হাসিবকে একটা কথা বলতে পারবেন?
পারলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। কি কথা? কৌতূহলী শায়লা জানতে চাইল। ওকে বলবেন ইকরার বিষয়টা আপনি জানেন, হাসিব আপনার সাথে এমন করছে, এটা ইকরাকে বলে দেবেন আপনি। কিন্তু ইকরা কে? তাকে তো চিনি না। শায়লার কথায় রেদন খানিকটা দুষ্টু হাসল। চিন্তা হবে না, ওকে এটা বললেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি বলে বসে আমি ইকরাকে কি করে চিনি? শায়লা অস্থির হয়ে বলল। রেদন এবার রেগে গেল। আরে বলে দেবেন কিছু একটা, এত ভয় পেলে প্রতিদিন কান ধরে উদ্বস করুন গে, যান। সরি। রেদনের হুট করে মনে হলো সে অপরিচিত মেয়েটার সাথে অকারণে গায়ে পড়া হচ্ছে, যার কোনো প্রয়োজন নেই। নিজের উপর বিরক্ত রেদন ভারী কণ্ঠে বলল, বারবার সরি বলবেন না, শুনতে বড় ডর লাগে। আচ্ছা আজ গেলাম, প্রচুর পড়া বাকি আছে, পড়তে হবে। বলেই কোনো রকম ভদ্রতা বা দেখিয়ে গটগট করে হেঁটে চলে গেল। শায়লা তার এমন ব্যবহারে বোকার মতো দাঁড়িয়ে আছে। যা বাবা, এ আবার কেমন মানুষ!